বিসমিল্লাহির রহমানির রহিম। আইনের প্রস্তুতি আজকের আলোচনায় বাক্য ব্যাকরণ ও বানানের নিয়ম বিরাম চিহ্ন নিয়ে অন্যদিনে বাংলা কোর্স শেষ করার জন্য আপনাকে স্বাগতম। আজকে 12তম দিন। যারা আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই দেখে আসবেন। কথা হলো, কষ্ট করলে আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন, যদি কষ্ট না করেন তাহলে কোনোদিনই ভালো কিছু করতে পারবেন না। আপনার সাফল্য সবাই দেখে, আপনার কষ্ট কোনোদিনই কেউ দেখবে না। তো প্রথমে আসে হচ্ছে বাক্য। বাক্য ভাষার প্রধান উপকরণ। বাক্য যে কি ভাষার প্রধান উপতম। বাক্য হলো সুবিন্যস্ত পদ সমষ্টির দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। বাক্যকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটি সমর্থ বাক্যে 3টি আবশ্যিক বৈশিষ্ট্য বা গুণ রয়েছে। এগুলো হলো আকাঙ্ক্ষা, আসক্তি। আসক্তি বানান দেখবেন, কিন্তু ভালো করে দেখবেন। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। মানে একটা বাক্যের সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা গুণ হচ্ছে 3টি, খুবই গুরুত্বপূর্ণ: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এই আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা ছাড়া কোনো বাক্য কিন্তু সম্পন্ন হয় না। প্রত্যেকটা বাক্যের মধ্যে আকাঙ্ক্ষা থাকা লিখবি, আসক্তি থাকা লিখবি এবং যোগ্যতা থাকা লিখবি। আচ্ছা, আকাঙ্ক্ষা কি জিনিস? বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা হয় তাকে আকাঙ্ক্ষা। মানে একটা শেষ করার পর আরেকটা শোনার জন্য কি হচ্ছে? আকাঙ্ক্ষা হচ্ছে, মানে ইচ্ছা হচ্ছে, তাকে কি বলে? আকাঙ্ক্ষা বলে। আসক্তি। আসক্তি হলো অর্থ অভ্যন্তরীণ শৃঙ্খলা। মনের ভাব প্রকাশের জন্য বাক্যে শব্দগুলো এমনভাবে পরস্পর সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশ সে বাধাপ্রাপ্ত না হয়। এখন যদি আমি একটা কথা কই যে আমি ঢাকা খেয়ে ভাত যাব, এখানে কিন্তু বাক্য কিন্তু হয়েছে। আসলে কি বাক্যের মনের ভাব প্রকাশ পাচ্ছে? ঢাকা খেয়ে ভাত যাব, এরকম কোনদিন হয় না। তার মানে এটি তো সাজায় যে আমি ভাত খেয়ে ঢাকা যাব, একটা কিন্তু মনের ভাব প্রকাশ পাচ্ছে। এই যে ভাত খেয়ে ঢাকা যাব, এটা হচ্ছে আসক্তি। যোগ্যতা। বাক্যস্থ পদগুলো অন্তর্গত ও ভাবগত মিল বন্ধনের এক নামই হচ্ছে যোগ্যতা। অন্তর্গত এবং ভাবগত মিল বন্ধন থাকা লিখবি। যেমন বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়। এটি একটি যোগ্যতা সম্পন্ন বাক্য, কারণ বাক্যটিতে পদগুলো অর্থ ভাবগত সমন্বয় রয়েছে। কিন্তু বর্ষার রোদ্রের প্লাবনের সৃষ্টি হয়, বাক্যটিতে ভাবযোগ্যতা হারাবে, কারণ রোদের মধ্যে কোনদিন প্লাবন কোনদিন হয় ভাই? রোদের কোনদিন কিন্তু প্লাবন হয় না। তার মানে একটা ভাবগত এবং অন্তর্গত কি থাকলে মিল বন্ধন হলে কি হয়? যোগ্যতা। আশঙ্কা। তাহলে একটা বাক্যের সার্থক গুণ কয়টি? আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। বাক্যের 3টি গুণ ও বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো কি? আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এই যে আকাঙ্ক্ষা, আসক্তি এবং কি? যোগ্যতা। গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? শব্দদাহ হচ্ছে গুরুচণ্ডালী দোষমুক্ত শব্দ। প্রতিটি বাক্যের প্রধান অংশ কয়টি থাকে? প্রতিটি বাক্যের প্রধান অংশ থাকে 3টি। বাংলা বাক্যের আবশ্যিক বৈশিষ্ট্য নয় কোনটি? আবশ্যিক বৈশিষ্ট্য হচ্ছে অপরিহার্য পদক্রম। বাক্য হওয়ার বাঞ্ছনীয় বৈশিষ্ট্য হচ্ছে কি? বাঞ্ছনীয় বৈশিষ্ট্য হচ্ছে কি? আসক্ত। এটা হয় লিখবি, আসক্তি থাকাই লিখবি। সবপোড়া শব্দটি কি দোষ দেখা যায়? সবপোড়া হচ্ছে গুরুচণ্ডালী দোষ। কিছুক্ষণ আগে দেখে আসুন, গুরুচণ্ডালী দোষ হচ্ছে কি? সবপোড়া। দোষমুক্ত, এটা কিন্তু শবদাহ আসলো দোষমুক্ত। গুরুচণ্ডালী দোষমুক্ত মানে সবপোড়া, গুরুচণ্ডালী দোষ, মরা দাহ, সব মরা, এটা হচ্ছে গুরুচণ্ডালী দোষ। আর শবদাহ হচ্ছে গুরুচণ্ডালী দোষ মুক্ত। বাক্যের অংশ। প্রতিটি বাক্যের 2টি অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। বাক্যের যে অংশ, প্রতিটি বাক্যে তাহলে কয়টি অংশ থাকে? 2টি অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য থাকা লিখবে, একটা হচ্ছে বিধেয় থাকা লিখবে। বাক্যে যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য, এবং উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় তাকে বলা হয় বিধেয়। যেমন খোকা এখন, খোকাকে উদ্দেশ্য করা বলা হচ্ছে, তার মানে এইটুকু হচ্ছে খোকা এখন কি? উদ্দেশ্য। বই পড়ছে, এটা হচ্ছে বিধেয়। মানে ওই খোকা এখন কি করছে, খোকা কি করছে সেটা বোঝাবে। খোকা কাজ করাবে কি? বিধেয়। উদ্দেশ্য থাকা লিখবে এবং কি থাকা লিখবে? বিধেয় থাকা লিখবে। বাক্যের শ্রেণী। প্রকাশিত ভাব অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ। ভাব অনুযায়ী বাক্য হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে হাবোধক বাক্য,
আরেকটা হচ্ছে কি নাবোধক বাক্য। হাবোধক বাক্য কি, যে হাবোধক বাক্য দ্বারা হা অর্থ প্রকাশিত হয়। আর নাবোধক বাক্য কি, নাবোধক বাক্য দ্বারা না অর্থ প্রকাশিত হয়। যেমন আরিফ ফুটবল খেলে, এটা হচ্ছে হাবোধক একটা বাক্য, এখানে না কথার কোনো উল্লেখ নাই। নাবোধক বাক্য কাকে বলে, তুহিন কলেজে যায় না, এখানে কিন্তু একটা নাবোধক কথা উল্লেখ আছে। তার মানে বাক্যের শ্রেণী বিভাগের মধ্যে মানে ভাব অনুযায়ী বাক্য হচ্ছে কয় প্রকার, দুই প্রকার, হাবোধক এবং নাবোধক। এখন আসি অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ। অর্থ অনুযায়ী বাক্য শ্রেণী বিভাগকে 5 ভাগে ভাগ করা হয়। অর্থ অনুযায়ী, কিন্তু এটা কি করছে, ভাব অনুযায়ী। ভাব অনুযায়ী বাক্যটি 2 প্রকার, ভাব অনুযায়ী। আর অর্থ অনুসারে বাক্য হচ্ছে 5 প্রকার: বর্ণনামূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, আদেশ বা উপদেশমূলক বাক্য, আবেগ বা বিস্ময়সূচক বাক্য, প্রার্থনামূলক বাক্য। বর্ণনামূলক বাক্য, যে বাক্যে বর্ণনা করা হয় সেগুলো হচ্ছে বর্ণনামূলক বাক্য। প্রশ্নবোধক বাক্য হচ্ছে যেটা দিয়ে প্রশ্ন করা হয় সেটা হচ্ছে প্রশ্নবোধক। আদেশ, কাউকে আদেশ বা উপদেশ দিলে সেটা আদেশ বা উপদেশমূলক বাক্য। আবেগ বা বিস্ময় কিছু বুঝাইলে সেটা আবেগ বা বিস্ময়সূচক বাক্য। কারোর জন্য প্রার্থনা করা হলে সেটা প্রার্থনামূলক বাক্য। আচ্ছা, নির্দেশনাত্মক বাক্য কোনটি? এখান থেকে যাও, এখান থেকে কি করো, যাও, নির্দেশ দিচ্ছে আমি, এখান থেকে যাও, নির্দেশনাত্মক বাক্য। তুমি না বলা কথাটি সবাই, তবু না বলা কথাটি সবাই মেনে নেয়, নীতিবাচক বাক্য। মানে না বাচক করে লেখা লিখবি। তবু না কথা বলাটি, তবু এটা যদি কই, তবু না বলা কথাটি সবাই মেনে না নিয়ে পারে না, এখানে কিন্তু নেতিবাচক না কথা উল্লেখ আছে, পারে না, মেনে না নিয়ে পারে না, মানে মেনে নেওয়া লাগে। আচ্ছা, মা বাবা সেবা করো, কি ধরনের বাক্য? এটা হচ্ছে অনুজ্ঞা সূচক, সেবা করা লাগবে, অনুজ্ঞা করা লাগবে। আচ্ছা, হে সিন্ধু বন্ধু মোর, মুজিব তব রূপে, এটি কোন ধরনের বাক্য? বিস্ময় সূচক, কারণ এটি কি চিহ্ন আছে, বিস্ময় সূচক আছে। তাহলে বিস্ময় সূচক চিহ্ন থাকলে এখানে হবে কি, বিস্ময় সূচক চিহ্ন হবে। আচ্ছা, গঠন অনুসারে প্রথমে দেখলাম ভাব অনুসারে বাক্য 2 প্রকার। প্রথমে দেখলাম হচ্ছে বাক্যের অংশ 2 প্রকার, তারপর ভাব অনুসারে বাক্যের প্রকার ভেদ হচ্ছে 2 প্রকার, হাবোধক নাবোধক, এবং শব্দ অনুসারে বাক্য হচ্ছে 5 প্রকার। শব্দ অনুসারে হচ্ছে বাক্য কয়, অর্থ অনুসারে, অর্থ অনুসারে বাক্য কয় প্রকার, 5 প্রকার। এবার দেখবো গঠন অনুসারে বাক্য কয় প্রকার। গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার। গঠন অনুসারে, কি অনুসারে, গঠন অনুসারে, গঠন অনুসারে বাক্য হচ্ছে কয় প্রকার, 3 প্রকার। সরল বাক্য, মিশ্র বা জটিল বাক্য, যৌগিক বাক্য। সরল বাক্য, যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। কর্তা মানে সাবজেক্ট, যে বাক্যে একটা সাবজেক্ট থাকবি এবং একটা ক্রিয়া বা ভার্ব থাকবি তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন এটা যদি আমি বলি যে এখানে কি আছে, রিনা বিনা, রিনা বিনা বাজায়, রিনা হচ্ছে সাবজেক্ট আর বাজায় হচ্ছে ভার্ব। তার একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, আর সেটা কি হবে, সরল বাক্য হবে। মেঘমুক্ত নীল আকাশ সাবজেক্ট, ওড়ে বলাকা ওড়ে ভার্ব, তার মানে কি, সরল বাক্য। আচ্ছা, উদ্দেশ্য বিধি আছে, বৃষ্টি হচ্ছে তোমরা বাড়ি যাও, ফোকাস, এগুলো এগুলো দ্বারা দরকার নাই। আচ্ছা, জটিল বা মিশ্র বাক্য, যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য এবং এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য, অপ্রধান মানে যেটা শেষ হয়নি, পরস্পর সম্পর্কিত থাকে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন একটি প্রধান খণ্ড বাক্য, সে পরিশ্রম করে, অখণ্ডবাদ, আচ্ছা, প্রধান খণ্ড বাক্য হচ্ছে সেই সুখ লাভ করে, মানে যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। যে বাস করে তার মুখ দেখেই বোঝা যায় সে হাসছে, বোঝা যাচ্ছে গতকাল লোকটি এসেছিল, সে আমার বড় ভাই। এটা একটা মিশ্র বাক্য, মিশ্র বাক্য দেখেই বোঝা যায়। আচ্ছা, যৌগিক বাক্য। এখন কথা হয়, এই যৌগিক বাক্য গঠনের জন্য আমাদের কিছু অব্যয় দরকার হয়। যেমন ও, এবং, আর, কিংবা, কিন্তু, অথবা, বরং, তথাপি, অথচ, নতুবা, তবুও ইত্যাদি অব্যয় ব্যবহৃত হয়। মানে কোনো শব্দের বা কোনো বাক্যের মধ্যে যেন আমরা দেখি ও, এবং, আর, কিংবা
কিন্তু, অথবা, বরং, তথাপি, অথচ, নতবা, তবু, এই শব্দগুলো যদি দেখি তাহলে বুঝবেন যৌগিক বাক্য। আচ্ছা চলো দেখি, আবার উদাহরণ দেখি। নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু এই জায়গায় কিন্তু একটা কি আছে, কিন্তু আছে, কোনো পদ দেখাতে পারলেন না। মানে শব্দের মাঝখানে বা বাক্যের মাঝখানে যদি আমরা কিন্তু কথা পাই তাহলেই তো যৌগিক বাক্য। আচ্ছা আবার একটা দিকে, বস্ত্র মলিন কেন কেহ জিজ্ঞেস করলে সে ধোপাকে গালির পরে, অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ। এই যে অথচ আছে, উদয়স্থ পরিশ্রম করব তথাপি, তথাপি আছে, অন্যের দ্বারস্থ হব না। বিদ্যান লোক সকলে শ্রদ্ধার পাত্র, একটা বিদ্যান লোক, পাত্র, শ্রদ্ধার পাত্র, তার মানে কি একটা সাবজেক্ট, একটা ভার্ব, সরল বাক্য। সকল অহংকার হে ডোবাও চোখের জলে, সরল বাক্য। বিপদে মনে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, সরল বাক্য। মানে একটা সাবজেক্ট, একটা ভার্ব আছে। রক্ষকে ভর্তক, সরল বাক্য। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেকটি খণ্ড বাক্যের মধ্যে কি থাকে বাবা, জটিল বাক্যের শেষে মধ্যে হচ্ছে কমা থাকে, মাঝখানে কমা থাকা লিখবি, প্রথম আর দ্বিতীয়, মাঝখানে একটা কি থাকা লিখবি, কমা। জটিল বাক্যের একটা বৈশিষ্ট্য হলো মাঝখানে একটা কমা থাকে, বুঝতে হবে। আচ্ছা, মিশ্র বাক্যের অপর নাম কি, জটিল বাক্য। কিছু আগে পড়ে আসলাম তোরে, মিশ্র বাক্যের অপর নাম জটিল বাক্য। কে কোথায় হয়েছে শব্দ করিতেছে তাহারা জানিবার উপায় না, এই জায়গায় কমা আছে, কমা মানে জটিল বাক্য। তিনি যখন চাঁদপুরে থাকেন, কমা আছে, জটিল বাক্য। পানিতে নাম, কমা আছে, জটিল বাক্য। আর পড়া লাগবি না, তো পড়ারই তো দরকার নাই। আচ্ছা, তিনি অত্যন্ত দরিদ্র, কিন্তু, কিন্তু করলে উল্লেখ থাকলে যৌগিক বাক্য হয়, পড়ার দরকার আছে, দরকার নাই। বিপদ এবং, এবং কথা উল্লেখ আছে, যৌগিক বাক্য, পড়ার দরকারই নাই। আর সুখী মানুষের সুযোগে আনন্দিত হয়, এবং কথা উল্লেখ আছে, যৌগিক বাক্য, পড়ার দরকার আছে। আর পুরো কিন্তু পড়ার আর দরকার পড়ছে না। তার মানে জটিল বাক্যের মাঝখানে কি থাকবি বাবা, কমা থাকবি। আর যৌগিক বাক্যে কি থাকবি, ও, এবং, আর, কিংবা, কিন্তু, অথবা, বরং, তথাপি, অথচ, নতবা, তবু ইত্যাদি অব্যয় পদ থাকবি। আর সরল বাক্যে একটা সাবজেক্ট, একটা ভার্ব থাকবি, মন কথা শেষ। তাহলে সরল, জটিল, যৌগিক, পানি পানি, পানি পানি, তরল, এত সহজ জিনিস। বাক্যের রূপান্তর, সরল বাক্য। সমাধান না হলে বিপদে পড়বে, এটা জটিল বাক্য করি, মাঝখানে আমার একটা কমার দরকার। যদি তুমি সমাধান না হও তাহলে বিপদে পড়বে। যৌগিক বাক্য করি, যৌগিক বাক্য করার জন্য আমার মধ্যে একটা কমাও লিখবি, একটা অব্যয় লিখবি। সমাধান হও নতুবা বিপদে পড়বে। আবার একটা করি, সরল বাক্য। ছেলেটি গরিব হলো মেধাবী, যদিও ছেলেটি গরিব তথাপি ছেলেটি মেধাবী, ছেলেটি গরিব কিন্তু মেধাবী। আচ্ছা, এরকম করে এগুলো তো এমনি অটোমেটিক্যালি পারা যাবে, বোঝাচ্ছে। এখন দেখি অস্তিবাচক বাক্যকে নিস্তেবাচক বাক্যে রূপান্তর। প্রিয়ঙ্গদা যথার্থ কয়েছে, প্রিয়ঙ্গদা অযথার্থ কহে নাই, একই জিনিস কিন্তু নেতিবাচক করে দিছে আর অস্তিবাচক করে দিছে। অযথার্থ কহে নাই একই কথা, যথার্থ কয়েছে একই কথা। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, এটা তো আমরা কই মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, একই কথাই। কথাটা তার বিশ্বাস হয়, কথাটা তার অবিশ্বাস হয় না। মানুষ মরণশীল, মানুষ অমর নয়। হৈমন্ত চুপ করে রইল, হৈমন্ত কোনো কথা বলিল না, কিন্তু বরফ অগলিত রইল, কিন্তু বরফ গলিত রইল না। অস্তিবাচক শব্দকে আমরা কি করল, নেতিবাচক শব্দে রূপান্তর করে দিলাম, এগুলো একদম পানি পানি। আচ্ছা, আবার করি, সরল বাক্যে রূপান্তর করো। ভয়াল শব্দে ভাঁজ পড়েছে, এর বিরাম নেই, মানে অবিরাম ভয়াল শব্দে ভাঁজ পড়ছে, বিরাম নেই মানে অবিরাম। আচ্ছা, সরল বাক্যে রূপান্তর করো। যে সত্য কথা বলে তাকে সবাই বিশ্বাস করে, কি করবে কাছে, সরল বাক্যে। তার মানে সত্যবাদীকে সবাই বিশ্বাস করে, ঠিক আছে, সত্যবাদীকে সবাই বিশ্বাস করে, এই যে সত্যবাদীকে সবাই বিশ্বাস করে। সরল বাক্যে রূপান্তর করো। তুমি যদি আমার কথা না শোনো ভবিষ্যতে অনুতাপ করবে, সরল বাক্যে আমার কথা না শুনলে ভবিষ্যতে অনুতাপ করবে, ঠিক আছে, আমার কথা না শুনলে ভবিষ্যতে অনুতাপ করবে। এই যে বাচ্য, বাচ্য হচ্ছে বাচ্চা শ্রেণী, বাচ্চ হচ্ছে 4 প্রকার। বাচ্চ কয় প্রকার, 4 প্রকার। এগুলো কিন্তু পরীক্ষাতে আসবি। বাচ্চ কয় প্রকার, 4 প্রকার।
একবার আসবি না, বারবার আসবি। একটা বই যখন তুমি তেনা তেনা করবা তখন তুমি ভালো কিছু শিখতে পারবা। হাজারটা বই পড়ার কোনো তোমার দরকার নাই। একটা বই বারবার বারবার যখন পড়তে থাকবা, বারবার যখন পড়তে থাকবা তখন তুমি শিখবা। এ ভাই একটা বই কিনবো করছে, ওই ভাই একটা বই কিনবো করছে, ওই ভাই একটা বই কিনবো করছে, এরকম করে তোমার লেখাপড়া হয় না। লেখাপড়া করার জন্য একটা বই বেশি বেশি করে পড়া লাগবে। আচ্ছা, করতে পারছো, কর্ম পাচ্ছ, ভাব পাচ্ছ, কর্ম করতে পারছো, করতে পারছো। যে বাক্যে বাক্যের কর্তা প্রধান এবং কর্তা অনুগামী ক্রিয়াপদ, সে বাক্যে করতে পারছো বলে। যেমন রমা গান খায়, কর্ম পাচ্ছ, পুলিশ কর্তৃক চোরটি ধরিত হলো। ভাব পাচ্ছ, আপনার কথা থেকে আশা হচ্ছে এসো যাওয়া হোক। কর্ম পাচ্ছ, ঘুমিয়ে ওঠে, ঘুড়ি ওড়ে, ঢাক বাজে, পাতা নড়ে। কর্ম পাচ্ছ মানে কর্ম করছে, কর্ম করতে পারছে দিলে। আচ্ছা, বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে আসেছিল কিন্তু বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2021 সালে এসেছিল কিন্তু। তাহলে বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে বাক্য কয় প্রকার? 4 প্রকার। কিছুক্ষণ আগে পড়ে আসুন বাবা। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্তৃকর্মবাচ্য। আচ্ছা, তোমাকে এ দিয়ে সমস্যা সমাধান হবে তা আশা করা যায়নি। বাক্যে কোন বাচ্চার উদাহরণ? ভাববাচ্য। তোমাকে সমাধান করা হয়নি, সুতি কাপড় অনেকদিন টিকে, কোন বাচ্চ? কর্ম করতে পারছ। তোমাকে হাঁটতে হবে, অবশ্যই ভাব বাচ্চ, তোমাকে হাঁটতে হবে। এই পোশাকটি মানায়নি, কর্ম করতে পারছে উদাহরণ। বাবার শরীর খারাপ, শোয়াও হয়নি, ভাব বাচ্চ। এখন আসি বানান। মনে রাখতে হবে দেশ, জাতি, ভাষা, নাম লিখতে সর্বদা হর্ষিকার হয়। যেমন আমরা জানি ইংরেজি ভাষার ক্ষেত্রে ইংরেজি ভাষা যখন লেখা হয়, যেমন স্টেশন যুক্ত অক্ষরের ক্ষেত্রে মধ্যস্বলয় দন্তস্ব হয়, মধ্য না হয় দন্তস্ব হয়। সেরকমই দেশ, জাতি ও ভাষার নাম লিখতে সর্বদা হর্ষিকার হয়। যেমন জার্মানি, ইতালি, গ্রিস, চিলি, গিনি, হাইতি, হাঙ্গেরি ইত্যাদি। একটা দেশের নাম, আর এই দেশের নাম সবসময় হিসিকারা হয়। আবার করি, জার্মানি, ইতালি, গ্রিস, চিলি, গিনি, হাইতি, হাঙ্গেরি ইত্যাদি। জাতি বাঙালি, জাপানি, পর্তুগিজ, তুর্কি, এগুলো একটা জাতি লয়। বাঙালি জাতি, জাপানি জাতি, পর্তুগিজ তার্কি, পর্তুগিজ জাতি, তুর্কি জাতি। বিভিন্ন জাতির ক্ষেত্রে হিসিকারা হয় বা ভাষার ক্ষেত্রেও হয়। যেমন আরবি ভাষা, ইংরেজি, হিন্দি, ফার্সি, নেপালি সবের ক্ষেত্রে হিসিকার হয়। অঞ্জলি আলী প্রত্যয়যুক্ত শব্দের অঞ্জলি আলী অংশটিকে ইকার বসে। যেমন অঞ্জলি ক্ষেত্রে শ্রদ্ধাঞ্জলি, জলাঞ্জলি, পুষ্পাঞ্জলি, গীতাঞ্জলি আর প্রেমাঞ্জলি ইত্যাদি। অঞ্জলি আবার আলীর ক্ষেত্রে সোনালী, রূপালী, মিতালি, বর্ণালী ইত্যাদি। আচ্ছা, আবার যদি স্ত্রীবাচক শব্দের শেষে সর্বদা দীর্ঘিকার হয়, স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে সর্বদা কি হয়? দীর্ঘিত হয়। যেমন মানবী, জননী, মহারানী, মনোহারিণী, বুদ্ধিমতী, এগুলো কিন্তু স্ত্রীবাচক শব্দ। গুণবতী, কৃপাময়ী ইত্যাদি। ইক অত্যযুক্ত অংশে ইকার হলে হয় এবং মূল শব্দের আদি স্বর বৃদ্ধি পায়। যেমন অভ্যন্তর, অভ্যন্তরিক, দিন যোগ ইক, দৈনিক, উপন্যাস, উপন্যাসিক, ভূগোল, ভৌগোলিক ইত্যাদি। বিশেষণ শব্দের শেষে যদি ইকার থাকে এবং তারপরে যদি ত, ন, ত, তা, নি প্রত্যয় এবং বিদ্যার জগৎ, সভা, পরিষদ, তত্ত্ব এগুলো যুক্ত হয়, তাহলে শব্দের শেষে ইকার এবং ইকার হয়ে যাবে। যেমন তা, প্রতিযোগিতা, পারদর্শিতা, উপকারিতা, পারদর্শিতা, দূরদর্শিতা, সহযোগিতা ইত্যাদি। আধুনিক অধিকারত্ব, পক্ষপাতিত্ব, দায়িত্ব, মন্ত্রিত্ব ইত্যাদি ইত্যাদি। আগমনী, সম, ভাগিনী, মায়াবিনী, প্রণয়নী ইত্যাদি। প্রাণীজগৎ, প্রাণীবিদ্যা, মন্ত্রিপরিষদ, মন্ত্রিসভা ইত্যাদি। আচ্ছা, ব্যতিক্রম, সতীত্ব, নারীত্ব, কুমারিত্ব এগুলো হচ্ছে কি ব্যতিক্রম। শেষে জীবী শব্দ উল্লেখ থেকে জীবিকার হয়। যেমন আইনজীবী, শ্রমজীবী, কর্মজীবী, বুদ্ধিজীবী, পেশাজীবী, দীর্ঘজীবী। যে জীবী থাক শেষে ডবল দীর্ঘিকার হবে।
হর্ষই দীর্ঘিকারযুক্ত কিছু গুরুত্বপূর্ণ বানান। হর্ষে তিথি, গিরিশ, কাহিনী, নিষ্ক্রিয়, নিরিবিলি, অতিথি, জিনিস, নিবিড়, প্রসিদ্ধ, বিকিকরণ, বিকিকিনি, দিতি, জ্যামিতি, নিহিত, বিধি, অপিনীতি, আদিতি, কিঞ্চিত, পানিনি, শিথিল, সিঁড়ি, ঝিকিমিকি, তারপরে হচ্ছে মিটিমিটি, গিরি, নিমিষি, নিষিদ্ধ, শিশির, তিনিমিনি, সিনিমিনি ইত্যাদি। পরিচি, সমীচীন, প্রতীকী, জীবনী, হরতিকি, দীপী, উদিচীন, পটিসি, মহেশী, আসরিহী, মনীষী, গরীয়সী, ভাগীরথী, শরীরী। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে পিপীলিকার এই যে বানানটা আছে এটা, কিন্তু পিপীলিকা, মরিচিকা, বিভীষিকা এটা কিন্তু আসেই। পিপীলিকা, বিভীষিকা, জীবিষা, নিপীড়িত, নির্মিলিত, নিশীথিনী, কিরিটিনী, উপরে সীম, কিরিট, বিনীত, নিরীহ, জিজ্ঞাসা। এই পিপীলিকা তো কোটি কোটি বার আসিছে, জিজ্ঞাসা অনেকবার আসিছে, এই ধরিত্রী অনেকবার আসিছে, আবার আসবি। মনীষী আসিছে অনেকবার, আবার আসবি। মরিচিকা আসিছে অনেকবার, শারীরিক আনিছে অনেকবার, বাল্মীকি আসিছে অনেকবার, আবার আসবি। আশিবিশ আসছে অনেকবার, গীতিকা, উজ্জীবিত অনেকবার আসিছে, দধিচি অনেকবার আসছে, আতীন্দ্রিয় অনেকবার আসিছে, আবার আসবি। আচ্ছা, ব্যাংকে যেগুলো আসিছে সেগুলো সব এখন দেখা যাক যে ব্যাংকে কোনগুলো না আসিছে। যত প্র্যাকটিস কর্ম জীবনে ততই কিন্তু কাজে আসবে, না পড়লে কিন্তু কোনোদিনই কাজে আসে না। আচ্ছা, নিচের কোন বানানটি সঠিক? কিছুক্ষণ আগে পড়ে আসনো জিগিসা, কিছুক্ষণ আগে পড়ে আসনো জিগিসা। কোন বানানটি শুদ্ধ? নিশুতি পড়ে আসনো কিছুক্ষণ আগে, নিশুতি। নিচে কোন বানানটি শুদ্ধ নয়? শুদ্ধ নয়, এটা ভুল বানান খোঁজা লিখবি। ভুল বানান কোনটি? গীতাঞ্জলি বানান ঠিক, অতিথি বানান ঠিক, কৌতূহল বানান ঠিক, সমীচীন বানান ভুল। সমীচীন তো দীর্ঘিকার হওয়ার কথা। কোন বানানটি সঠিক? নিরীক্ষণ বানান, নিরীক্ষণ বানান, এটা নিরীক্ষণ বানান ভুল, নিরীক্ষণ বানান ভুল, নিরীক্ষণ বানান, নিরীক্ষণ বানান ঠিক, এটা ঠিক। কোন বানানটি শুদ্ধ? নিরীহী, নিরীহী, কিছুক্ষণ আগে দাগ দিয়েছে, সেটা হচ্ছে নিরীহী। উপরে দাগ দিয়েছিলাম না, আরে নিরীহী এটা আছে, যাই হোক এটা দাগ দিয়েছে। কোন বানানটি সঠিক? প্রতিযোগিতা, ভাই দেখা যাচ্ছে প্রতিযোগিতা বানান সঠিক। কোন বানানটি? বুদ্ধিজীবী, দূরে কোনটি আছে? কাহিনী কত? বিশুদ্ধ, কৃষিজীবী আছে, দূরে দীর্ঘা কুটি আছে, এই যে কাহিনী কত? বিরাম যোশী চিহ্ন। আচ্ছা, এখানে কথা হলো বিরাম ও যোশী চিহ্ন প্রবর্তক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মনে রাখা লিখবি, বিরাম ও যোশী চিহ্নের প্রবর্তন করে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যে দাড়ি, কমা, কলম প্রভৃতি বিরাম চিহ্ন বিভিন্ন তিনি প্রথম ব্যবহার করে। কে ব্যবহার করে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিরাম ও জ্যোতিচিহ্ন কয়টি? বিরাম ও জ্যোতিচিহ্ন হচ্ছে 12টি। এখন কত হলো, কোথাও কোথাও আছে 13টি। এখন সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে 12টি। বাংলা ব্যাকরণের পুরাতন নতুন যে বই আছে সেখানে উল্লেখ আছে 13টি, কিন্তু এখন বর্তমানে 12টির নতুন যে আবার নতুন যে ব্যাকরণ বই দিয়েছে 2025 সালে, সেখানে আবার 12টির কথাই উল্লেখ আছে। তার মানে বিরাম ও জ্যোতিচিহ্নের সংখ্যা কয়টি? 12টি। কমা, কমা বলতে বলতে যত সময় লাগে সেটা হচ্ছে কমা। কমা বলতে কতক্ষণ লাগে? এক বলতে যে সময় লাগে, কমা বলার বৃত্তস্থান অতটুকু। সেমিকোলন এক বলার দ্বিগুণ সময় লাগে। তারপরে দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, ড্যাশ ড্যাশ, কোলন ড্যাশ, এগুলো পড়ার নিয়ম হচ্ছে 1 সেকেন্ড করে থামা লাগে, 1 সেকেন্ড সময় দাঁড়ান লাগে। দাঁড়িয়ে আসার পর 1 সেকেন্ড দাঁড়ান লাগবি। জিজ্ঞাসা, বিস্ময় চিহ্ন, কোলন, ড্যাশ ড্যাশ, ড্যাশ কোলন, এগুলো বলার পর 1 সেকেন্ড করে কি লাগবে? সময় লাগবে। উদ্ধার চিহ্ন, এই চিহ্ন নাম হচ্ছে কি? উদ্ধার চিহ্ন। এই চিহ্ন নাম হচ্ছে ইলেক বা লোপ চিহ্ন। থামার প্রয়োজন নাই, এগুলোর ক্ষেত্রে হাইফোন, ব্র্যাকেটের সময় থামার কোনো প্রয়োজন নাই। উদ্ধার চিহ্ন সময় এক উচ্চারণের সময় যে সময় লাগে ততটুকু কি করা লাগবে? থামা লাগবে।
তারপর আর থামার দরকার নাই। আচ্ছা, বাক্যের অভ্যন্তরে কি বসে? বাক্যের অভ্যন্তরে বসে কমা, সেমিকোলন, ড্যাশ। বাক্যের অভ্যন্তরে কি বসে? কমা, সেমিকোলন আর ড্যাশ। বাক্যের অভ্যন্তরে কি বসে? কমা, সেমিকোলন এবং ড্যাশ। বাক্যের প্রান্তে বসে হচ্ছে দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন আর হচ্ছে বিস্ময় চিহ্ন। এগুলো বাক্যের শেষে বসে বা প্রান্তে বা শেষে বসে। আগলে এগুলো পড়ার দরকার নাই, বা দামি ওগুলো থেকে তেমন একটা পরীক্ষাতে আসে না। আর আমরা কি করে কয় এখান থেকে পড়তে পারি, ব্যাংকের রিলেটিভ যেগুলো প্রশ্ন আসে সেগুলো দেখতে পারি। বাংলা ভাষায় দ্বিতীয় সেট চিহ্ন মোট কয়টি? মোট হচ্ছে 12টি। কিছুক্ষণ আগে বসলাম, কোনো জায়গায় আছে 13টি, কিন্তু 12টি থাকলে 12টি দেবেন, 13টি থাকলে 13টি, যা থেকে দিয়ে দেবেন। কি বললে? আমি পাগল? আমি পাগল কি হওয়ার কথা এখানে? প্রশ্নবোধক অবশ্যই। আমি পাগল প্রশ্ন করছি। বর্জন স্থানে শব্দের উপরে লেখা কমাকে বলা হয় ইলেক। বর্জন স্থানে শব্দের উপর লেখা কমাকে কি বলা হয়? ইলেক বলা হয়। কি বলা হয়? ইলেক। কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়? কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়? কোন প্রান্তিক বিরাম চিহ্ন নয়? হাই, এ আমার কি হলো? হাই মানে এখানে প্রশ্নবোধক কবি, আমার কি হলো? দাড়ি। প্রশ্নবোধক এবং দাড়ি। শেষ আজকে পর্যন্তই। তো আমরা দেখতে দেখতে 12টা দিনও শেষ করলাম, আর 3 দিন আছে। 3 দিনে ইনশাল্লাহ বাকিগুলো শেষ করবো। গোটাল বই আমার বাংলা শেষ হয়ে যাবে, বাংলা মিশন বাংলা কোর্সগুলো শেষ হয়ে যাবে। যারা নিয়মিত ভিডিও দেখছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি এই যে 12 দিন ধরে ভিডিও করতেছি, আজ থেকে কিন্তু 12 দিন হবে আমার। তো এই 12 দিনে আমার 6টা সাবস্ক্রাইবার আছে। আমি কাউকে ভিডিও শেয়ার দিই না, আপনারাই কিন্তু করছেন। যারা ভিউ করছেন, ভিউয়ার্স আছেন, ব্যাংক নিয়েও প্রস্তুতি নিয়ে যাচ্ছেন আমার সাথে। আমি কিন্তু একদম শুরুর থেকে ব্যাংকের প্রস্তুতি নিচ্ছি। আমার লেভেল হচ্ছে 0। তো আপনার থেকে আমি কোনো টাকা পয়সা নিচ্ছি না। যদি ভিডিও ভালো থাকে এইটুকু যে বললেন, এইটুকু পড়ার জন্যে একটা সাবস্ক্রাইব করবেন। বিনিময়ে কি হবে? আমি যখন আবার নতুন একটা ভিডিও করব, আপনার কাছে অতি দ্রুত যে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।